হয়েছে যে ভারতের বিচার ব্যবস্থা এবং আইনি দিক খতিয়ে দেখা হবে প্রত্যর্পণের বিষয়টা, কিন্তু আদালতে শরণাপন্ন হওয়ার বিষয়টা ভারতের একটি সংবাদপত্র তারা এক্সট্রাডিশনের পদ্ধতিটা কি এটা বিশ্লেষণমূলক একটা প্রতিবেদন প্রকাশ করে ইন্ডিয়ান এক্সপ্রেসে, এবং সেই প্রতিবেদনে এটা বলা হয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে এই কারণেই যে 1962 সালে ভারতের একটা প্রত্যর্পণ চুক্তি আছে, যেটা ভারতীয় চুক্তি, এবং আইন আছে আর কি। যে আইনটার ভিত্তিতে ভারত বিভিন্ন দেশের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি স্বাক্ষর করে। প্রথম তো একটা প্রশ্ন বলে রাখাই ভালো যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাবতীয় ভারতের সঙ্গে চুক্তি করেছেন সবই প্রায় দেশকে বিক্রি করে দেওয়ার জন্য। শুধু এই 2013টাকে বাংলাদেশে বিএনপি সরকার ভরসা করছে। এটা শেখ হাসিনা একটা ভালো চুক্তি করেছিলেন যেটাতে দেশ বিক্রি হয়, যেটা দারুণ। বারবার কথা বললেই বলছেন 2013 সালের প্রত্যর্পণ চুক্তি অনুসারে আমরা শেখ হাসিনাকে ফেরত চাইছি। একটা চুক্তি অন্তত শেখ হাসিনা বৈধতা পেল, এর জন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে যে এইটা দেশ বিক্রি করে। দ্বিতীয়ত, তারা বারবার বলছেন যে পলাতক আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি। শেখ হাসিনা যখন ভারতে আসেন তখন তিনি সাবেক প্রধানমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী, কারণ তিনি প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েও আসেন। সেই চুক্তি অনুসারে বলা, আইন অনুসারে, চুক্তি নয়, 1962 সালের আইন অনুসারে বলা আছে ভারত সরকার একজন ম্যাজিস্ট্রেটের কাছে পত্র জমা দেবেন যে এই বিচার সঠিকভাবে হয়েছিল, আর কোনো যেভাবে পদ্ধতিগতভাবে বিচার এবং সাজা শাস্তি দেওয়া হয়েছিল সেটা সঠিক কিভাবে দেওয়া হয়েছিল এবং তার সাক্ষ্য প্রমাণ সহ। এই প্রশ্নটার উত্তর পাওয়া জরুরি যে আইসিটি ট্রাইব্যুনালের রায়ের যাবতীয় প্রতিবেদন এবং সাক্ষ্য প্রমাণ তার সমস্ত তারা ভারতকে দিয়েছেন কিনা। যদি দেন তাহলে তখন ভারত এটা ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করবে। আপনি কি জানেন কোনো কাগজপত্র, সাক্ষ্য প্রমাণ দেওয়া হয়নি, ট্রাইব্যুনালের কাগজপত্র দেওয়া হয়নি? আমরা তো এখন, আমি নিজেও প্রশ্ন করেছিলাম পররাষ্ট্র মন্ত্রণালয়, তো তারা সরাসরি জবাব দেননি, কিন্তু বোঝা গিয়েছিল যে বাংলাদেশ সরকার এমন কোনো বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন হাদির হত্যাকারীদের বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে, কিন্তু শেখ হাসিনার বিষয়ে যাবতীয় কাগজপত্র দেওয়া হয়েছে কিনা এবারে স্পষ্টভাবে তারা বলেননি, যেহেতু স্পষ্টভাবে কোনো সাংবাদিক প্রশ্নও করেন। এই সরাসরি প্রশ্নের একটা সরাসরি উত্তর আগে পাওয়া দরকার যে হ্যাঁ তারা দিয়েছেন। ভারত সরকার বলছেন তারা জানেন। আমি বাংলাদেশ হাই কমিশনও খোঁজ করেছি, তারাও সেরকম কি, তারা নোট ভার্বেলে তাদের কাছে যা আসবে তারা ডাকঘরের মতো তারা পৌঁছে দেবেন ভারত সরকারের কাছে, কিন্তু এখন পর্যন্ত খালি নোট ভার্বালেই পৌঁছে দিয়েছেন, আর তো কিছু পৌঁছেছেন বলে কিছু জানা নেই। এবং এমন একটা রায়, যে রায় ওয়েবসাইটে পর্যন্ত সরকার দেয় না, কেউ বাংলাদেশে কজন পড়েছেন, কিছু কিছু আইনজীবীরা জোগাড় করে পেয়েছেন, পড়েছেন, এটা হচ্ছে কিছু, তাও আবার কোনো পিডিএফ কপি নয়, শুনলাম সেটা নাকি স্ক্যান্ড কপি, তার অনেকাংশই উদ্ধার করা যায় না। এবং তো আর জঘন্য রকম ইংরেজি ভুল আছে শুনেছি, যারা আইনজীবী পেয়েছেন তারা কেউ কেউ বলেছেন ভীষণ ইংরেজি ভুল আছে, ফলে ইংরেজি ওই ভুল থাকলে আবার ম্যাজিস্ট্রেট ডেকে মেকে ফেলে দিতে পারেন ডাস্টবিনে। এখন তিনি তো বুঝবেন না যা ইংরেজিতে লেখা হয়েছে। ফলে আমার কাছে বিষয়টা আপনি যেটা বললেন তার এক কথায় উত্তর হচ্ছে এই ব্যাপারে বাংলাদেশ সরকারকে স্পষ্ট করে বলতে হবে যে তারা আইসিটি ট্রাইব্যুনালের রায় ভারত সরকারের কাছে পৌঁছেছেন কিনা এবং তার সাক্ষ্য প্রমাণ জমা দিয়েছেন কিনা। আমি তো শুনেছি সাক্ষ্য ওইটা প্রমাণ ঠিক তো আছে, আপনি যেটা বলছেন সেই ঠিক আছে, কিন্তু আমার জানতে চাওয়ার বিষয় হচ্ছে যে তাহলে ভারতের আদালতে কোন বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে শরণাপন্ন হওয়ার কথাবার্তা হচ্ছে, বা তারা মনে করছে শেখ হাসিনার যে বিচারের রায় সেটি বাংলাদেশের ট্রাইব্যুনালে ঠিক আছে, এই বিষয়টি আবার পুনর্বিবেচনা ভারতের আদালত করবে, নাকি প্রত্যর্পণ চুক্তির আওতায় তিনি পড়েন কিনা এইটি বিবেচনা করবেন, কোনটি আসলে? দুটোই। ভারত কেন এটি ফিল করছে, মানে এতদিন পরে সে যে আদালতের শরণাপন্ন হতে হবে বা আদালতের মতামত নিতে হবে? না, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় খুব কূটনৈতিক পরিভাষার মাধ্যমে প্রতিক্রিয়া দেয়, আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো নয়। সে পররাষ্ট্রের মধ্যে অত্যন্ত কাঁচা, কারণ তারা সব শব্দ ব্যবহার করেন যেগুলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোমেসির ভাষা নয়। মাফিয়া, গণহত্যাকারী, এসব পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষা নয়।
যাই হোক, আমাদের এখানে বরাবর প্রথম দিন থেকে একটাই কথা বলা হয়েছে যে আমরা একটা নোট ভার্বালে পেয়েছি, আমরা ভারতের আইন এবং বিচার বিভাগের পরামর্শ নিয়ে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব। যে আসলে এক্সট্রাডিশন বিষয়টা কি, কিন্তু এই বিষয়টা তো সম্পর্কে অনেকেরই ধারণা নেই। আমি বলছি না যে কেবলমাত্র বাংলাদেশে, আমি বলছি ভারতেরও হয়তো অনেকের ধারণা ছিল না এক্সট্রাডিশন মানে তুই চাইলেন তাকে ফেরত দিয়ে দেওয়া হলো, এরকম একটা ধারণা। আচ্ছা। ভারতের বহু আর্থিক অপরাধী যাদের ভারত চাইছে যুক্তরাজ্য থেকে ফেরত, আপনারা নাম জানেন সকলেরই, ললিত মোদী, হুম, হুম। নীরব মোদী, বিজয় মালিয়া, তারা সব লন্ডনের আদালতে তাদের বিচার চলছে। ভারত তাদের যাবতীয় কাগজপত্র সেখানে পাঠিয়েছে এবং সেখানে বিচার চলছে। সেই বিচার প্রক্রিয়া শেষে তারা তখন সিদ্ধান্ত নেবে, হ্যাঁ এরা প্রকৃত অপরাধী, সুতরাং এদেরকে ভারতে ফেরত পাঠানো হোক। যুক্তরাজ্যের থেকেও তো ফেরত হয় না। এর আগে একবারই একজন কুখ্যাত অপরাধীকে ভারত পর্তুগাল থেকে আনতে পেরেছিল, প্রত্যর্পণ চুক্তি অনুসারে দীর্ঘ সময় 2 বছর প্রায় লেগেছিল, মানে আইন আদালতের পর। কিন্তু ভারতকে লিখিত প্রতিশ্রুতি দিতে হয়েছিল যে আমরা তার ফাঁসি দেবো, আচ্ছা। তবেই পর্তুগাল তাকে প্রত্যর্পণ করেছিল। এবং আপনি যদি দেখেন 2013 সালের যে চুক্তি অনুসারে শেখ হাসিনা যাদের উলফা জঙ্গিদের ভারতের হাতে তুলে দিয়েছিলেন, হুম, হুম। অনুকূটিয়া তাদের পরশীয় কিন্তু কাউকে ফাঁসি দেওয়া হয়নি। তারা কিন্তু পরবর্তীকালে মূল স্রোতে ফিরে এসছে, তারা মূল স্রোতের রাজনীতির সঙ্গে এখন যুক্ত। ফলে ভারতের আইনেও এটা আছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে যদি দেখা যায় কাউকে রাজনৈতিক কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, শেখ হাসিনা একজন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, এ বিষয়ে তো কোনো সন্দেহ কারণ নেই, তিনি বিএনপি জামায়াত এদের সকলের প্রতিদ্বন্দ্বী। ফলে তার বিরুদ্ধে রাজনৈতিক কারণে তাকে শাস্তি দেওয়া হচ্ছে কিনা সেটাও খতিয়ে দেখার বিষয় আছে, সেটা ওই ম্যাজিস্ট্রেটই দেখবে। হুম, হুম, হুম। ফলে সেটা এক কথায় খারিজ হয়ে যাবে যদি রাজনৈতিক কারণে হয়। জি। আর দ্বিতীয়ত সেটা এটা হচ্ছে 6 মাস পর ঘটেছে না, তিনি যেদিন এসেছিলেন সেদিন যদি সঙ্গে সঙ্গে বাংলাদেশ সরকার যদি তাকে রাতারাতি শাস্তি দিয়ে, কারণ তাকে তো অনেক কিছু ব্যবস্থা করতে হয়েছে না, যে আইসিটি ট্রাইব্যুনালের পরিধি বাড়াতে হয়েছে, অর্ডিন্যান্স করতে হয়েছে, যা জ্যাপন করতে হয়েছে, ইত্যাদি করতে করতে তাদের 6 মাসের বেশি সময় লেগে গেছে। তারা ভেবেছেন তারা যেটা করেছে এটা গোটা দুনিয়া সবাই মেনে নেবে, এটা কেউই মানবেন না। এটা বাংলাদেশের এক ধরনের রাজনৈতিক নেতারা বলে থাকেন বারবার, পলাতক এবং দণ্ডপ্রাপ্ত, যেটা ভারতের কাছে নেই কোনো কাগজপত্র। আহ, তার মানে এখন বিষয়টি আদালতের এখতিয়ার হয়ে যাচ্ছে পুরোপুরি, কূটনৈতিক জায়গা থেকেও আদালত এখন যদি বেশি যদি প্রাধান্য পেতে কাগজ যাচ্ছে। পায়, যদি পাঠায়, যদি যদি আইসিটি ট্রাইব্যুনালের রায় সাক্ষ্য প্রমাণ সমেত, এভিডেন্স শব্দটা লেখা আছে আইনে, হুম, হুম। এখন ও আমার evidence প্রশ্ন হচ্ছে যে আদালতে শরণাপন্ন হবে কে? ভারত সরকার নাকি ভারত শেখ সরকার। হাসিনা নিজে? ভারত সরকার। না না, শেখ হাসিনা তো নয়। ভারত যদি ভারত সরকারকে যাবতীয় আইনি আইন মোতাবেক যাবতীয় কাগজপত্র তারা যদি পাঠান, হুম, তখন হুম। ভারত সরকারকে যেতে বাধ্য। বুঝতে পারছি, ক্লিয়ার। আহ এখন এই সংক্রান্তই একটু অন্য বিষয়ে যায়। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সফরের বিষয়টি, আপনি কি জানেন? মানে বিহাইন্ড দ্য স্ক্রিন তো অনেক কিছু হয়। আমরা যে সারফেসটুকু দেখি রাজনীতি বা কূটনীতির ভিতরে ভিতরে, তার বাইরে অনেক কিছু হয়ে থাকে। আহ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে শর্ত জুড়ে দেওয়া হলো, শেখ হাসিনাকে ফেরত দেওয়া সহ 3টি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে ভেতরে কিছু ঘটছে। আমাদের প্রধানমন্ত্রী ভারতে যাবেন কি যাবেন না, স্পষ্ট কোনো বার্তা কি আছে কিনা দুই দেশের অভ্যন্তরীণ পর্যায়ে? মানে ভেতরে কিছু অন্য কিছু ঘটছে কিনা? আমি যতদূর জানি এ বিষয়, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের, ভারত সফরের প্রস্তুতি নেওয়া চলছিল মানে এটাও আমি জানি যে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিভিন্ন বিভাগের অফিসার, তাদেরকে বলা হয়েছিল সফরের যাবতীয় প্রস্তুতি নিতে। এমনকি আমার ওকে। কাছে একটা ইন্টারনাল নোটও এসেছিল, আমি পেয়েছিলাম। তাতে বিভিন্ন উইংস এর কাছে তাদের কি ভিউ, দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে মতামত চাওয়া হয়েছিল। অর্থাৎ একটা প্রস্তুতি তাদের বলা হয়েছিল, তোমরা সফর হবে কি হবে না পরে ঠিক হবে, কিন্তু প্রস্তুতিটা নিয়ে রাখো। এবং যে হুম, প্রস্তুতির কারণে বাংলাদেশ হাই কমিশন দিল্লিতে, আমি জানি 2টি 5 তারা হোটেল, তাজ এবং হোটেল এবং মৌর্য সেরাটন, এই 2টি জায়গায় সম্ভাব্য 20 জন প্রতিনিধি দল সহ প্রায় 100 খানেক
ব্যক্তির জন্য রুম খোঁজা হচ্ছিল, মানে বাল্ক বুকিং যাকে বলা হয়। সেটা আমাদের থেকে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি তারা এরকম একটা প্রভিশনাল বুকিং, অনেক হোটেলেই প্রভিশনাল বুকিং করা যায়, পরে হয়তো ন্যামারেজ দিতে হতে পারে, এটা অন্য বিষয়। কিন্তু প্রভিশনাল বুকিং এটা এক্স্যাক্টলি কোন হোটেলটা শেষ পর্যন্ত স্থির হয়েছিল এটা আমি বলতে পারছি না। আমি দুটো হোটেলেরই নাম শুনেছিলাম, এবং সেক্ষেত্রে আমাদের মানে এজেন্সির মাধ্যমেই জেনেছিলাম, বলতে কোনো দ্বিধা নেই। তো তাদের গাড়ি কি হবে, গাড়ি যারা দেন বাংলাদেশ মিশনে কতগুলো গাড়ি লাগবে, বুলেট প্রুফ গাড়ি পাওয়া যাবে কিনা, ইত্যাদি ইত্যাদি ব্যবস্থাপনা ছিল, সমস্ত তৈরি হচ্ছিল আর কি। এখন আমার যেটা মনে হয়েছে, আর যেটা আমরাও মানে ভারত সরকারের পররাষ্ট্র সূত্র থেকে আপনি যদি দেখেন গত শুক্রবারের ব্রিফিং এর যে উত্তর, পররাষ্ট্র মন্ত্রণালয় যে ভাষায়, যে কঠোর ভাষায় 3টি শর্ত দিয়েছেন, কার্যত 3টি শর্তই খারিজ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। কি? প্রথমত হচ্ছে যে অনুকূল পরিবেশ তৈরি হতে হবে। অনুকূল পরিবেশ বলতে তারা বলছেন শেখ হাসিনা যে প্রেস কনফারেন্স করেছিলেন তাতে এটা ভিসিয়েট হয়েছে, শব্দ ইংরেজিতে ব্যবহার করেছিলেন ভিসিয়েট, এই প্রথম বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী বাংলা এবং ইংরেজিতে তারা বিবৃতি পাঠ করে, লিখিত বিবৃতি, কোনো প্রশ্ন নেননি, এবং সেই লিখিত বিবৃতি ইংরেজি শব্দ ব্যবহার করেছিলেন, ভিসিয়েট হয়েছে। ভারত সরকার আলো বলেছেন যে ওই প্রেস কনফারেন্সের ব্যাপারে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু করিনি, আমরা কিছু জানিও না, বলে অস্বীকার করেছি। শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়ের, হাদির প্রত্যর্পণের বিষয়ে, দুটি বিষয়ে আমরা আইন এবং বিচার বিভাগীয় নিয়ম অনুসারে পর্যালোচনা করা হচ্ছে। এখন এইটুকু বলি থেমে গেছে, পূর্বেরই যে বক্তব্য তাই বলেছেন, এক কথায় বাংলাদেশের যে শর্ত, সে শর্তকে খারিজ করেছে। এখন বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই শর্ত যে আরোপ করেছেন সেটা প্রত্যাহার করে নেবেন ভারতে আসার জন্য, নাকি ওটাতেই থাকবে। যদি ওটাতেই থাকেন তাহলে এই পরিস্থিতি পরিবর্তন হচ্ছে না। এবং কালকে যদি দেখেন দীনেশ ত্রিবেদীর যে ভাষণ রাত্রেবেলায় ভারতীয় বণিক সভার প্রতিনিধি দলের সম্বর্ধনা সভায়, যেখানে প্রতিমন্ত্রী শামা ওবায়দও ছিলেন উপস্থিত, তিনি অবশ্য বলেননি, কিন্তু দীনেশ ত্রিবেদী বলেছেন দুই দেশের মধ্যে বহু ইস্যু থাকবে এবং অতীতকে, আমি বলছি না খারিজ করতে হবে, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে থাকলে কিন্তু এগোনো যাবে। তিনি এগোনোর কথা বলেছেন, এগোনোর কথা বলেছেন এবং বিশ্বাস করেছেন, বলেছেন যে তার বিশ্বাস আছে যে এই ব্যাপারে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলিত হলে বহু সমস্যার সমাধান হবে। কিন্তু তার আগে তো বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে যে তারা ওই শর্ত থেকে, তারা বলছেন আচ্ছা ঠিক আছে শর্তগুলো থাকলো, শর্তগুলো সহ আমরা ভেতরে গিয়ে পরে দেখা করলে তখন আবার বলবো, এই শর্ত আমাদের থাকলো মজুদ, তাহলেও গিয়ে একই শর্তের কথা বলবো, একই শর্তে ঢুকতে হবে। উত্তর তো আগে থেকেই জানা আছে। এবার আমি যেটা বলি মানে আভ্যন্তরীণ বিষয়, যেটা আপনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল যে আমরা কয়েক সপ্তাহ ধরে দু দেশের মধ্যে একটা আলাপ আলোচনা চলছিল। আলাপ আলোচনা চলছিল কিন্তু অন্য কোনো বিষয় না, আলাপ আলোচনা চলছিল একটি বিষয়, সেটা হচ্ছে হাসিনা প্রত্যর্পণের বিষয় দুই দেশের মধ্যে আলাপ আলোচনা। তারা চেয়েছিলেন একটা যৌথ বিবৃতিতে ভারত যদি নাও দেয়, খালি যদি এটা লিখে দেয় যে আমরা এই প্রসেসটা ত্বরান্বিত করছি, এরকম আর কি ধরনের একটা বয়ান। সেটা ভারত সরকার বলছেন সম্ভব না, আমি যখন জানি না কিছু, আপনি কাগজই পাঠাননি, কি ত্বরান্বিত করবো? আপনি একটা কাগজ দিলে তো আমি ত্বরান্বিত করবো। ফলে এটা দেখা গেছে যে এটা নিয়ে কোনো সমঝোতা হয়নি। এই লাইনে একমাত্র ইস্যু যে কারণে সফর পাঞ্চাল আমি বলবো, সেটা হচ্ছে শেখ হাসিনা প্রত্যর্পণের বিষয়টাকে কিভাবে জয়েন্ট স্টেটমেন্টে উল্লেখ করা হবে। এটা কিন্তু বলেননি যে আচ্ছা গঙ্গার পানি চুক্তির কি হবে, তিস্তার কি হবে, সীমান্ত হত্যার কি হবে, এসব বিষয় না, বিষয় একটি, এই সফরটা ছিল হাসিনা কেন্দ্রিক। এটাই দুর্ভাগ্যের বিষয় যে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক বলে হুমায়ুন কবির প্রকাশ্যে বলেছেন সার্জে গৌড়ের ব্রিফিং এর পর, মিটিং এর পর, শেখ হাসিনা আওয়ামী লীগ ইররেলিভেন্ট, ইংরেজিতে বলেছিল ইররেলিভেন্ট। যেটা ইররেলিভেন্ট সেটা নিয়ে মাথা ঘামাচ্ছেন সকাল থেকে রাত। এটা একটা মানে কি বলা যাবে এটাকে, তো মানে আমি ভাষা পাচ্ছি না আর কি ব্যাখ্যা করার, কি শব্দ ব্যবহার করব। মানে উভয় সংকটে। দ্বিতীয়ত আমাদের এটাও খবর আর কি আছে, ভারত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এবং মন্ত্রিসভার মধ্যে এ নিয়ে প্রবল মতবিরোধ আছে। মতবিরোধ বলতেই তাদের নির্দিষ্ট কিছু ব্যক্তি আছেন, তারা চান যে কারণে ধরুন বাণিজ্যিক দলটা সফর করছে এত কিছুর পরেও,
এবং সেই বাণিজ্যিক দলের সম্পর্কে বাংলাদেশ সরকার কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন, কিছু দুটি টাস্ক ফোর্স তৈরি হবে। সেই টাস্ক ফোর্স বিবেচনা করে দেবে কোন কোন বিষয়ে আমদানি রপ্তানি বা লগ্নি হতে পারে। সুতরাং এই বিষয়টা তো স্বাভাবিক আছে, তাই না? এই হুম হুম কারণে সেই সব বিষয়ে যেসব মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত তারা কিন্তু মরিয়া সফরটা করা হচ্ছে না। আর যারা একদল উগ্রপন্থী, যারা মনে করছেন, আমি তো উগ্রপন্থী বলছি, এই কারণে উগ্রপন্থী বলছি, তারা জামায়াত এবং এনসিপির চাপের কাছে নথি স্বীকার করছেন যে আমাদের কি তাহলে সেই কনস্টিটিউয়েন্সি থেকে বা বিএনপি কি সরে যাবে, বিএনপি কি ওই কনস্টিটিউয়েন্সিতে আর থাকবে না, আবার শেখ হাসিনা বিষয়। এটা হচ্ছে পরিস্থিতি এখন। সেটা দিয়ে আমি মনে করি, যদিও শেখ হাসিনা এটা একটা প্রবল রাজনৈতিক চাপ তৈরি করছেন তারেক রহমান সরকারের মধ্যে, তিনি চাইছেন যাতে তারেক রহমান সরকার আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়, সেই কারণে ফিরে যাওয়ার কথাটা বলছি। আম, বলুন পান্না। এই যে শর্ত দেওয়া বা এক ধরনের অনিশ্চয়তা তৈরি হওয়া আমাদের প্রধানমন্ত্রী সফরের বিষয়টি, আহ ভারত সরকার এটি কিভাবে নিচ্ছে, মানে আপনি বা তাদের মেন্টালিটি দেখুন, এখনো কিভাবে নিচ্ছে তো আপনি দেখেছেন, আপনার তো অনেক ক্ষেত্রে ভারতে অনেক আলোচনা চলছে যে ভারত সরকার এত নমনীয় মনোভাব কেন নিচ্ছে। তাদেরকে প্রায় কার্যত অপমান করা হচ্ছে অনেক সময়, তাই না? যে ভাষা ব্যবহার করা হচ্ছে সেই ভাষাতে তো অ্যাকচুয়ালি ওটা অপমান নয়। তার সত্ত্বেও অপমানটা গায়ে মাখছে না ভারত। ভারত মনে করছে যেহেতু নিকটতম প্রতিবেশী, সেখানে সাম্প্রতিক ভারতের ইন্টারনাল মেসেজ, যে মেসেজ প্রধান গিয়ে বলে এসছে যে প্রায় জঙ্গিদের একটা চাষ চলছে ওখানে, সেই ঘটনার তাতে ভারতের নিরাপত্তার জন্য সেটা বৃদ্ধি, সেটা তাকে যখন চিফ যখন যান তখন জানবেন ভয়ঙ্কর কোনো তথ্য নিয়ে যান। তিনি সেই বঙ্গবন্ধুর সময় গিয়েছিলেন ভয়ঙ্কর তথ্য নিয়ে, পরবর্তীকালে শেখ হাসিনার সময়ও গিয়েছিলেন, তৃতীয়ত এই প্রথম তারেক রহমানের কাছে গেলেন। সেটা কিন্তু অন্য কোনো গোয়েন্দা নয়, দ্বিতীয় তৃতীয় চতুর্থ কেউ নয়, প্রথম এক নম্বর ব্যক্তি। এটাকে হালকা করে দেখার বিষয় নয়, যারা দেখতে চাইছেন দেখুন। কিন্তু বিপদটা মনে হয় বলতে চেয়েছেন আমাদের গোয়েন্দারা যে বিপদটা তারেক রহমান। ফলে এখন এটা তো ব্যাপারে তারেক রহমান এখন পর্যন্ত ঘটনা যে তিনি কোনো বিষয়, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় ছাড়া আন্তর্জাতিক বিষয় বা সিকিউরিটি নিরাপত্তা বিষয় এখনো পর্যন্ত কোনো একটাও কমেন্ট করেন, কোনো কথাই বলেন। সেই জন্য কেউ কেউ আবার বলেন তিনি কি পুতুল প্রধানমন্ত্রী। পুতুল প্রধানমন্ত্রী হয়তো নন, আবার যেমন শেখ হাসিনা ছাড়া যেমন আওয়ামী লীগ ভাবা যায় না, তেমনি তার জিয়া পরিবার ছাড়া বিএনপিও ভাবা যায় না, এটাও ঘটনা, সত্য কথা। তবে তারেক রহমান পুতুল হোক আর না হোক, তাকে দরকার, প্রয়োজন, বিএনপির স্বার্থে প্রয়োজন। কিন্তু বাংলাদেশ সেটার স্বার্থেও জন্য, হ্যাঁ না সেটার কারণ নেই, কারণ দেখুন এটা তো আমরা জানি যে 2001 থেকে 2006 ভারতের সঙ্গে তার জিয়া, মানে খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, সেই অভিজ্ঞতা খুব সুখকর তো নয়, তাই না? সুখকর ছিল না। তা সত্ত্বেও কিন্তু সেটা ধরুন, আপনাদের বাংলাদেশের সাংবাদিক দল যারা সফর করেছেন দু দফায়, তাদেরকে ভারতের ইম্পর্টেন্ট লোকেরা, যাদেরকে যদি বলেন যে ইন্টারলোকুটর ইংরেজিতে বলা হয়, তো যারা আসলে দুতিয়ালি করে সম্পর্কের ক্ষেত্রে, তারা তো সেই তাদেরকেও বলেছেন যে আমরা 2001 থেকে 2006 কিন্তু ভুলি, কিন্তু তা সত্ত্বেও আমরা একটা রিলেশন রাখতে চাই, তৈরি করতে চাই। এবং দীনেশ ত্রিবেদীর গতকালের ভাষণ, যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে বলেছেন যেটা বলতে তারেক রহমানকে, যে তিনি এমন সম্বর্ধনা দেবেন সে যেন তারেক রহমান ভুলতে পারবেন। কারণ হতে পারে সম্বর্ধনা মানে কি, ধরুন শেখ হাসিনা গিয়েছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছিলেন, তারেক রহমানকেও রিসিভ করতে পারে। বলা যায় না, বলে দিতে পারেন আমার ছোট ভাই শেখ হাসিনাকে ফোন বলেছিলেন, তারেক তো ছোট ভাইও বলে দিতে পারে। তো এখন এইরকম একটা মানে রিলেশনটাকে তো উপেক্ষা করা যাবে না, এত নিকটবর্তী একটা দেশ, এত 4000 কিলোমিটারের উপরে সীমানা, এটাকে একদম উপেক্ষা করা সম্ভব না। আমি আমি সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, যেমন ভারতের বিভিন্ন গণমাধ্যমের পক্ষ থেকে এই প্রশ্ন উঠছে বা আপনি নিজেও প্রশ্ন তুলছেন যে কেন ভারত এতটা নমনীয় হচ্ছে, অথবা নমনীয় শব্দটা আমি উচ্চারণ না করলেও অনেকেই বলছেন, বা দীনেশ ত্রিবেদী বাংলাদেশের যেহেতু ভারতীয় হাই কমিশনার, তিনি নিজেও বলছেন ভারত মুখিয়ে আছে তারেক রহমানের সফরের জন্য। ভারত কেন এত বেশি মুখিয়ে আছে, ভারত কেন এতটা অপেক্ষায় আছে, ভেতরে বিষয়টি আসলে কি? ভেতরে বিষয় কিছু নয়, বাংলাদেশে তো একটা কনস্টিটিউয়েন্সি আছে অ্যান্টি ভারত। হুম হুম তারেক রহমান আসলে ভারতের বন্ধু, সেটা ভারত তার গায়ে লেভেলটা সেটে দিতে চায়। হুম
তারপর বাংলাদেশে যারা আছেন তারা ঠিক করবেন তারেক রহমান ভারতের বন্ধু সব বেঁচে দিলেন ভারতকে কিনা নাকি কি করলেন। ভারতের বন্ধু হিসেবে তাকে তার গায়ে একটা লেভেল সেটে দেওয়া, সোজা কথাটা হচ্ছে একটা, এটা হচ্ছে কূটনৈতিক চাল। আপনি একটা থিওরির কথা জানেন কিনা আমি জানি না, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, যে কাউকে মানে যেমন কুকুরকে মারার জন্য তাকে বদনাম দিতে হয়, তাই না, বলে না, বিফোর কিলিং এ ডগ গিভ এ ব্যাড। কিন্তু অনেকটা আছে আবার প্রশংসা করে কাউকে শেষ করে দেওয়া যায়। আমি ক্রমাগত তারেককে বলবো যে তারেক আমাদের বন্ধু বন্ধু এবং ভীষণ বন্ধু, তার জন্য আমরা মুখিয়ে আছি। তার জন্য প্রধানমন্ত্রী যে রেড কার্পেট থেকে লাল কার্পেট, আচ্ছা কোন বিদেশি অতিথির জন্য ভারত রেল কার্পেট দেয়নি তা আপনি একজনের নাম বলুন। লাল কার্পেট দেওয়া হয়নি এমন কোন বিদেশি অতিথি আছে? নেই তো, না? প্রধানমন্ত্রী তো অনেকের জন্য এয়ারপোর্টে গিয়ে রিসিভ করেছেন, সৌদি আরবে রিসিভ করেছেন, গলা জড়িয়ে ধরেন, দেখলে তারেককেও জড়িয়ে ধরতে পারেন, বলা যায় না। এখানে তো একটা বলা হয় আমাদের এখানে হাগিং ডিপ্লোমেসি, মানে গলা জড়িয়ে দেওয়ার কূটনীতি, মানে একেবারে বন্ধু। আপনি তাকেই জড়িয়ে ধরতে পারেন যে আপনার নিকটতম বন্ধু, ঘনিষ্ঠতম। এটা এক। দ্বিতীয়ত আমি বলছি আভ্যন্তরীণ কোন একটা প্রয়োজনীয়তা আছে, যে যেটা তার সঙ্গে সরকারি সরাসরি প্রত্যক্ষভাবে এক টেবিলে বসে যেটা বলা দরকার আছে, যেটা কূটনীতির মাধ্যমে হয়তো বলা যাবে না। এবং দীনেশ ত্রিবেদী, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অতি ঘনিষ্ঠ ব্যক্তি, কাল বলেছেন তিনি যে আমি সরাসরি নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলি। আহ, নিশ্চয়ই এমন কোন একটা মানে তাগিদ আছে, যে তাগিদটার জন্য ভারত চায়, এবং সেটা অবশ্যই আমি বলবো ভারত বাংলাদেশের উভয়ের স্বার্থে। কেন কালকেও তো, শুক্রবারও তো পররাষ্ট্রমন্ত্রী বলেছেন আমরা একটা ফরওয়ার্ড লুকিং, ইতিবাচক সম্পর্ক, প্রোগ্রেসিভ সম্পর্ক তৈরি করতে চাই। সেটা তো তারা কিন্তু ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই ধরনের শর্ত আরোপের পরেও কিন্তু বলেছেন খুবই কূটনৈতিক মোলায়েম ভাষায়, শুধুমাত্র উত্তেজিত হয়ে বলেন, মোলায়েম ভাবে বলেছে দাবিগুলো খারিজ, কিছু মনে করো না, দাবিগুলো খারিজ, কিন্তু তবুও আমরা ভালো সম্পর্ক চাই। এটা কিন্তু ভারত কনস্ট্যান্টলি বলে যাচ্ছে। ফলে ভারতকে আপনি কখনো, একটা জিনিস তো আছে যে আপনি কখনো কূটনীতিতে দায়ী করতে পারবেন না যে ভারত কোনো আগ্রহ দেখায়নি। প্রথম দিন নরেন্দ্র মোদী তারেক রহমানকে আহ্বান জানিয়েছেন, অন্য কোনো দেশ আহ্বান জানানোর আগে। এরপরে কি বলবো, আপনি সেটা উপেক্ষা করে আপনি মালয়েশিয়া, চীন চলে গেলেন, ঠিক আছে, গেলেন গেলেন, কিন্তু তারপরেও আপনি আর একবার মনে করিয়ে দেওয়ার জন্য আপনাকে বিমস্টেকের সভাপতি হিসেবে আমন্ত্রণ জানানো হলো। আমি জানি না। তাদের কূটনীতিতে কতটা কতটা শক্তিশালী পরিচয় দিতে পারছে, অথবা কতটা দুর্বলতা পরিচয় দিচ্ছে। কূটনীতি বিএনপি যেভাবে করার কথা বা যেভাবে তারা বলেছিল সেই অনুযায়ী আগাচ্ছে তারা। আম, বলেছিল যে তারা একটা দেশের উপর নির্ভরশীল হবে না, অর্থাৎ ইঙ্গিতটা ছিল যে আওয়ামী লীগের সময় ভারতের উপর বেশি নির্ভরশীল হয়ে গেছিল, আমরা সেটা থেকে সরে আসব এবং বিভিন্ন দেশের সাথে আমরা সম্পর্ক করব। তো ওইটা করতে গিয়ে দেখা যাচ্ছে যে মানে অন্তর্বর্তী সরকার আমেরিকার সাথে এমন একটা চুক্তি করে দিয়ে গেছে যেটা বিএনপি সরকারকে গ্রহণ করতে হয়েছে, কারণ চুক্তি সই করার আগে আমেরিকানরা বিএনপি জামাত তাদের সবার সাথে আলোচনা করেছিল এই চুক্তি নিয়ে। কাজেই বিএনপির পক্ষে এটা বলা সম্ভব না যে আমরা জানতাম না এর মধ্যে কি আছে, তারা ঠিকই জানতো এবং তারা সেটা মেনে নিয়েছিল। তো ওই চুক্তি আমেরিকাকে এক ধরনের আধিপত্য দিয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশ অবশ্যই আমেরিকান আধিপত্যবাদ বেশ সহজেই গ্রহণ করে। অন্যদিকে তারা চীনের সাথে নতুন করে না, চীনের সাথে সবসময় বাংলাদেশের ভালো একটা সম্পর্ক ছিল 75-এর পর থেকে, এবং হাসিনার সময়ও কিন্তু চীনের সাথে বাণিজ্যিক এবং অন্যান্য বিষয়, বিনিয়োগ, এসব অবকাঠামো নির্মাণ, এসব বিষয়ে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ভারতের মানে আপত্তির মুখেও এই সম্পর্কটা শেখ হাসিনা বজায় রেখেছিলেন। এবং আপনি মনে আছে যে শি জিনপিং নিজে বাংলাদেশ সফর করে একটা ঝটিকা সফর দিয়ে গিয়েছিলেন একবার, এবং চীনের অন্যান্য উচ্চ পদস্থ মন্ত্রীরা প্রায় বাংলাদেশ সফর করতেন। কিন্তু এখন তারেক রহমান মানে তাদের নীতি অনুযায়ী চীনের সাথে সম্পর্কটা আরো ঘনিষ্ঠ করতে চায় এবং এটা একটু আরো একটা উঁচু পর্যায়ে নিয়ে যেতে চায়। এবং সেটা একটা নমুনা ছিল যে যে দুইটা বিষয়ে ভারতের আপত্তি ছিল, চীনের সম্পৃক্ততা, এই নীতিটা যে ভারত থেকে সরে এসে অন্যান্য যেই দেশগুলো আছে, বড় দেশ আমেরিকা এবং চীন, তাদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করা, সেটা বিএনপি ঠিকই করছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্যা আমি প্রশ্ন করি যে আপনি বলছেন যে বিএনপি হয়তো তাদের অবস্থানে ঠিক আছে,
কিন্তু এটা কি দুর্বলতা নাকি এটি অক্ষমতা অথবা বোকামির পরিচয়, আমি জানি না, মানে আপনার মন্তব্য চাই। যে একদিকে কথিত বাণিজ্য চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের দাসত্ব গ্রহণ করে ফেলা, আবার সেই বাণিজ্য চুক্তির মধ্যে একটি বিশেষ ক্লজে রয়েছে, পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে উল্লেখ করা রয়েছে যে চীন বা রাশিয়ার মতন রাষ্ট্রগুলোর সাথে কোনো ধরনের চুক্তিতে যেতে পারবে না, বা হুম। যুক্তরাষ্ট্রের সঙ্গে যাদের সাথে কোনো সম্পর্ক নেই বা কোনো ধরনের চুক্তি নেই, সেক্ষেত্রে সেই সব দেশের সঙ্গে বাংলাদেশ কোনো ধরনের কোনো অ্যালায়েন্সে যেতে পারবে না। তো যেখানে এই চুক্তি করা হলো, সেখানে পররাষ্ট্রমন্ত্রী খলিল যাচ্ছেন আহ রাশিয়া সফরে, আমাদের প্রধানমন্ত্রী মালয়েশিয়া গেলেন, ঠিক আছে, চীন সফর করে গেলেন, এবং চীনের সাথে নানান ইস্যুতে, সেটি সিকিউরিটি থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, নানান ইস্যুতে তারা বন্ডিং এ যাচ্ছে। তাহলে সেই যুক্তরাষ্ট্রের চুক্তিকে তারা কি প্রাধান্য দিচ্ছে না, নাকি জেনে শুনেই সব দিকে সব কুল রক্ষার চেষ্টা করছে? না, এখন আমার মনে হয় চুক্তিতে এটা নেই যে বাংলাদেশ অন্য কোনো দেশের সাথে কোনো সম্পর্কই করতে পারবে না। চুক্তিতে কিছু কিছু বিষয় উল্লেখ আছে, যেমন ধরুন আপনি ইতিমধ্যেই দেখেছেন বাংলাদেশের উপর একটা বাড়তি ট্যারিফ আরোপ করা হয়েছে। এই চুক্তিতে বাংলাদেশের উপর ছিল 19% ট্যারিফ। তার আগে গার্মেন্টস এর উপর ছিল বোধহয় 15%, তার মানে 15%, তার উপরে 19%। এখন মানে বাংলাদেশের উপর, বাংলাদেশ সহ অন্যান্য অনেক কয়েকটা দেশের উপর 10% বাড়তি ট্যারিফ আরোপ করা হয়েছে, এবং এটার কারণ হচ্ছে তাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা ফোর্স লেবার, অর্থাৎ জোরপূর্বক শ্রম দিয়ে যে পণ্য বানানো হয় সেই পণ্য আমদানি করে। এখানে ইঙ্গিতটা হচ্ছে চীন, কারণ আমেরিকার মানে নিশানা হচ্ছে চীনের শিনজিয়াং প্রদেশে যেই তুলা উৎপাদন হয়, সেই তুলা উৎপাদন তাদের অভিযোগ অনুযায়ী উৎপাদন করা হচ্ছে যে এক ধরনের দাস শ্রম। আমি যদি আপনাকে একটু ধরিয়ে দিই, কত যে মার্কিন বাণিজ্য চুক্তি, তার মধ্যে কিন্তু স্পষ্ট উল্লেখ রয়েছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বাণিজ্য চুক্তিতে যুক্ত দেশগুলো সাধারণত নন মার্কেট ইকোনমিক বা নির্দিষ্ট রাষ্ট্র যেমন চীন বা রাশিয়ার সঙ্গে মুক্ত বাণিজ্য বা বিশেষ অর্থনৈতিক চুক্তি করতে পারবে না। বাংলাদেশ তো করেনি, বাংলাদেশ তো চীনের সাথে কোনো বাণিজ্য চুক্তি করেনি। এটা তো হচ্ছে আলাদা প্রজেক্ট, যা সই করা হয়েছে এমওইউ, সেগুলো হচ্ছে বিভিন্ন প্রজেক্ট নিয়ে। অস্ত্র আমদানি বা আরো এই ধরনের যেই বিষয়গুলো রয়েছে, সেই সেই জায়গা থেকে আপনি খেয়াল করবেন যে শেখ হাসিনার পতনের 2 বছর সামাজিক মাধ্যমে এবং গণমাধ্যমে নানান গল্প উঠেছে, নানান কথা লেখা হয়েছে যে বাংলাদেশ চীন থেকে অত্যাধুনিক ফাইটার জেট আমদানি করবে, কিনবে, J-10 ফাইটার বিমানগুলো কিনবে। কিন্তু তারেক রহমানের এই সফরের যে কমিউনিকে হলো, সেখানে কিন্তু অস্ত্র কেনা নিয়ে কিছু ছিল না। অস্ত্র কেনা নিয়ে কোনো আলোচনা হয়েছে তেমন কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তাহলে কি হলো এখানে? কেন তারেক রহমান ওখানে গিয়ে অস্ত্র কেনার কোনো রাশিয়ার তেলও তো কিনতে পারছে না। রাশিয়ার তেল কেনার জন্য তো আমেরিকার ছাড়পত্র প্রয়োজন। সেই ছাড়পত্র আমি সেটাই তো বলছি, মার্কিন বাণিজ্য এমনিতেই তো রাশিয়া নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে, আবার মার্কিন চুক্তির ক্লজেও তো ইনডিরেক্টলি এই ধরনের কথা উল্লেখ রয়েছে। হ্যাঁ, কিন্তু রাশিয়ার তেলের যে উপর যে নিষেধাজ্ঞা, এটা শুধু বাংলাদেশের জন্য না, এবং এটা এই চুক্তির কারণে না, এটা তো একটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আমেরিকা দিয়ে বসে আছে যে কেউ যদি রাশিয়া থেকে তেল কিনে তাহলে তাদের উপর বাড়তি ট্যারিফ আরোপ করা হবে বা তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া হবে। কাজেই হ্যাঁ, মানে একটা দেশের, মানে বাংলাদেশ কেন, যে কোনো একটা দেশের সার্বভৌমত্ব ব্যাপারটা খুব সীমিত হয়ে আছে এই মানে বর্তমান বিশ্বে। সার্বভৌমত্ব বলতে কিছুই নাই, আপনি বলতে পারেন। আপনি এই যে সম্পর্ক করছেন, আপনি বলছেন যে আমি স্বাধীন, সেজন্য আমি আমেরিকার সাথে সম্পর্ক করবো, চীনের সাথেও করব। আপনি তো করতে পারছেন কারণ এই দুইটা দেশ আপনাকে সেটা করতে অ্যালাউ করছে। এখন একটা দেশ যদি আপনাকে বলে, আমেরিকা যদি বলে যে না, তুমি আমার সাথে সম্পর্ক করলে তুমি চীন বা রাশিয়ার সাথে কোনো সম্পর্কই করতে পারবে না, তখন দেখবেন আপনার সার্বভৌমত্বের মানে ব্যাপারটা কতটা সীমিত হয়ে এসছে। তো এই জিনিসটা আমেরিকা এখনো করে না, কিন্তু আমেরিকা বিভিন্ন চুক্তির মাধ্যমে কিছু নিষেধাজ্ঞা দিয়ে বসে আছে যে আমার কাছ থেকে এটা কিনতে হবে, আরো কারো কাছ থেকে কিনতে পারবো না, এবং এগুলো বাংলাদেশকে ফলো করতেই হবে। সেটা তো আমাদের চোখের সামনে হবে না, এটা পর্দার আড়ালই হবে। যেহেতু কূটনীতি নিয়ে কথা বলছি, আপনি বলছিলেন যে শুধু আপনি কেন, সব দিকে আলোচনা হচ্ছে যে মার্কিন আধিপত্যবাদ অলরেডি সৃষ্টি হয়ে গেছে।
আমরা তাদের পেটের মধ্যে চলে গেছি, দাস অনুদাস হিসেবেও অনেকে অভিহিত করছে বাংলাদেশকে এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের। তো একদিকে মার্কিন আধিপত্যবাদ মেনে নিচ্ছে, আবার অন্যদিকে ভারতকে বুড়ো আঙুল দেখানো হচ্ছে। আমরা নিশ্চয়ই ভারতীয় আধিপত্যবাদ মানতে চাই না, কারোরই আধিপত্যবাদ মানতে চাই না। তাহলে একদিক থেকে সরে গিয়ে আরেক দিকে হেলে পড়ছি, এটি কি হলো তাহলে? আম, এইটা ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশ সবসময়, আমার মনে হয় তারা সবসময় একটু পশ্চিমা ঘেঁষা ছিল বাংলাদেশ, এবং সবসময় সেটা থাকবে। বাংলাদেশ ফার্স্ট, মানে বর্তমান সরকারের যে স্লোগান যে বাংলাদেশ ফার্স্ট, সেই বাংলাদেশ ফার্স্ট ইস্যুটা কি রইলো? আপনি তো বললেন এটা একটা স্লোগান, সব স্লোগান হ্যাঁ, তো আর বাস্তবে পরিণত হয় না। বাংলাদেশ ফার্স্ট একটা ভালো স্লোগান। আম, আমার মনে হয় এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে আমেরিকা ফার্স্ট ক্যাম্পেইন করেছিলেন 2016 সালের নির্বাচন থেকে, সেটা থেকেই হয়তো তারেক রহমান ভাবলো যে বাংলাদেশ ফার্স্ট একটা ভালো স্লোগান হবে। কিন্তু ট্রাম্পের আমেরিকা ফার্স্ট এখন অনেকেই খুব মানে ডিসিলিউশন হয়ে আছে, তারা বলছে এটা আমেরিকা ফার্স্ট না, তার নীতি হচ্ছে ইসরায়েল ফার্স্ট। তো বাংলাদেশ ফার্স্ট একটা স্লোগান, এবং সার্বভৌমত্ব হচ্ছে একটা আকাঙ্ক্ষা, আমি চাই। কিন্তু বর্তমান বিশ্বে বাংলাদেশ ফার্স্ট হওয়া, সম্পূর্ণভাবে সার্বভৌম হওয়া, এটা একটা আকাঙ্ক্ষা থাকতে পারে, কিন্তু এটা একটা অবাস্তব আকাঙ্ক্ষা। তো বাংলাদেশ তো সেটা না। বাংলাদেশ তো মানে তার তো মানে সারা বিশ্বের সাথে সংযোগ অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশ অনেক কিছুর জন্য নির্ভর করে আমদানির উপর। আবার ওই আমদানির ব্যয় মেটানোর জন্য তাদের নির্ভর করতে হয় রপ্তানির উপর। তো আমদানি রপ্তানির উপর যে দেশ চলে, সেই দেশ তো আর ওইভাবে পুরোপুরি সার্বভৌম হওয়ার আকাঙ্ক্ষা থাকা, এটা একটা অবাস্তব ব্যাপার। তাকে বিভিন্ন দেশের সাথে মানিয়ে চলতে হয়, এবং বাংলাদেশ সরকার আমার মনে হয় সেটাই করার চেষ্টা করছে। শুধু তার রাজনৈতিক কারণে, আদর্শগত রাজনৈতিক কারণে তারা ভারত থেকে 3 হাত দূরে থাকার চেষ্টা করছে, একটা রাজনৈতিক কারণে। এটা কোনো আমি বলবো না এটা কোনো মানে বাস্তবসম্মত নীতি। ভারত থেকে, ভারতের সাথে মানিয়ে চলতে হবে, যেমন আপনি আমেরিকার সাথে মানিয়ে চলবেন, চীনের সাথে মানিয়ে চলবেন, সব দেশের সাথেই আপনি একটা ভালো সম্পর্ক রাখবেন, যাতে তারা যেটা আপনাকে দিতে পারে সেটা আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনি নিতে পারেন, এবং আপনি তাদেরকে যেটা দিতে পারেন তারা যাতে সেটা নিতে আগ্রহী হয়। এইভাবে যে আপনি আপনার কূটনীতি পরিচালনা করবেন। কিন্তু ভারতের সাথে এই নীতি কাজ করে না, কারণ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি হচ্ছে এখন যে বাংলাদেশ সরকার যেন কোনোভাবেই ভারতের সাথে আবার সেই ভালো সম্পর্কে ফিরে না যায়। কেউ বলছে না যে হাসিনার সম্পর্কে যেই ঘনিষ্ঠতা ছিল সেখানে ফিরে যেতে হবে, কিন্তু একটা ভালো সম্পর্কে তো ফিরে যেতেই হবে। কিন্তু সেটা এই একটা গোষ্ঠী বাংলাদেশে, যেটা হয়তো বিএনপির ভেতরে আছে একটা গোষ্ঠী, বাইরে তো আমরা দেখছি জামাতে ইসলামী এবং এনসিপি খুবই জোরে সোরে ভারত বিরোধিতা করে। সো এই ভারত বিরোধিতা যখন রাজনীতির মূল কেন্দ্রে থাকে, তখন সরকারের পক্ষে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তখন তারা নানান অজুহাত খুঁজে কি করে আমি ভারতের সাথে কথাবার্তা বলা বন্ধ করে দিতে পারি। তো এই দিক থেকে মানে বাংলাদেশ যেটা ভারতের সাথে করছে সেটাকে আমি কূটনীতি বলবো না, এটা হচ্ছে একটা কুরাজনীতি। এটা কূটনীতি না, এটা কুরাজনীতি। আবার তারা যা বলছে, সরকার যা বলছে, বা সরকারের আশপাশে যে বা বর্তমানে যে বিরোধী দল জামাত কিংবা এনসিপি, তারাও যে বলছে ভারতের চোখে চোখ রেখে, তারা তো বলছে সবার চোখে চোখ রেখে কথা বলতে চায়। কিন্তু আমরা দেখছি যে অন্য সবার সঙ্গে চোখ নামিয়েই কথা বলছে, ভারতের চোখে চোখ রেখে কথা বলছে। যদি তাই হয়ে থাকে, এটি কি আসলেই চোখের চোখ রেখে কথা বলা, নাকি আপনি যেটা বলছিলেন রাজনীতির জন্য ভারতের সঙ্গে এক ধরনের বৈরী সম্পর্ক জিয়ে রাখা? না, চোখে চোখ রেখে কথা বলা হবে যখন আপনি কূটনীতি করছেন, এবং কূটনৈতিক আলোচনায় আপনার বিভিন্ন স্বার্থ নিয়ে যখন আলোচনা করবেন। আপনি বাণিজ্য বলুন, আপনি সীমান্তে হত্যা বলুন, আপনি পানি বন্টন বলুন, আপনি ট্রানজিট বলুন, আপনি আঞ্চলিক যোগাযোগ বলুন, যা এসব ইস্যুতে বাংলাদেশ এবং ভারত দুই দেশ যুক্ত, সেসব ইস্যুতে যখন আপনি আলোচনা করবেন তখন আপনি চোখে চোখ রেখে কথা বলবেন, কারণ আপনি আপনার স্বার্থটা আদায় করে ছাড়বেন। কিন্তু এখন যেটা হচ্ছে, এখন কোনো আলোচনাই হচ্ছে না। তাহলে কে কার চোখে চোখ রাখছে? কেউ কিছু, মানে আমরা মানে মোবাইল ফোনে চোখ রেখে আমরা ইয়ে করছি আর কি, স্টেটমেন্ট দিচ্ছি। এটা চোখ রেখে কথা না, এটা বরঞ্চ আমি মুখ ঘুরিয়ে ফেলেছি। আপনি মুখ ঘুরিয়ে ফেলে তো আর চোখে চোখ রাখতে পারছেন না, আপনি তার সাথে কথাই বলতে চান না, কারণ হয়তো আপনি আই ডোন্ট নো কি কারণে, হয়তো আপনি চান না যে ওই দেশের সাথে সম্পর্ক ভালো হোক, অথবা আপনার সে আত্মবিশ্বাস নেই যে আপনি যখন আলোচনার টেবিলে বসবেন
ওর চোখে চোখ রেখে কথা বলবেন, তখন আপনি আপনার স্বার্থ ওই আলোচনায় ঠিক রাখতে পারবেন কিনা। আপনার হয়তো সেই আত্মবিশ্বাস নেই, সেজন্য আপনি এটা করছেন না, আপনি চোখে চোখ রাখছেন না। বাংলাদেশের কেউই ভারতের চোখের চোখ রেখে কথা বলছে না, কারণ কোনো কথাই হচ্ছে না। চোখে চোখ রেখে কথা বলি আর না বলি, শেখ হাসিনা ইস্যুতে কি আমরা আমাদের সব স্বার্থ জলাঞ্জলি দিব? আমাদের গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়ন হওয়ার কথা ডিসেম্বরে শেষ হচ্ছে, যেটি এক্সিস্টিং অবস্থা আছে। তিস্তার পানির হিস্যার বিষয় রয়েছে, আরো 52টি অভিন্ন নদীর পানির হিস্যার বিষয় রয়েছে, সীমান্ত হত্যা বন্ধ করার বিষয়ে আমাদের যে জোরালো ভূমিকা রয়েছে সেটি রয়েছে, পুশিনের বিষয় রয়েছে, বাণিজ্যের বিষয় রয়েছে, তেল আমদানি কিংবা বিদ্যুৎ, নানান বিষয়ে তো আমাদের বোঝাপড়ার বিষয় রয়েছে। তো যেই 3টি শর্ত দেয়া হলো আমাদের প্রধানমন্ত্রী সফরের ক্ষেত্রে ভারতে, মানে এইগুলো দিয়ে কি আমরা কোন উপসংহারে পৌঁছাবো যে শেখ হাসিনা ইস্যুতে আমাদের সব জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেওয়া হবে? আপনি যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্টেটমেন্টটা দেখেন, তো দেখে তো সেটাই মনে হয় যে শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়টা হচ্ছে নাম্বার 1 ইস্যু ভারত বাংলাদেশের মধ্যে। আর কোনো ইস্যু গুরুত্বপূর্ণ না। আপনার ডিসেম্বরে গঙ্গা পানি চুক্তি এক্সপায়ার করে যাবে, সেটা গুরুত্বপূর্ণ না। পানি আসবে কি আসবে না, বা বাংলাদেশের ওই অঞ্চলের মানুষ পানি পাবে কি পাবে না, সেটা কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে শেখ হাসিনাকে প্রত্যার্পণ করতে হবে, তাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় দাঁড় করানো, সেটা কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে ওই একটা শব্দ, প্রত্যার্পণ। শেখ হাসিনা বলেছে তিনি প্রত্যাবর্তন করবেন ডিসেম্বরে। সরকার মাঝে মধ্যে বলেছে যে তিনি আসলে তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হবে। ফাইন, তিনি তো মানে সবাই জানে যে তিনি ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করা মাত্রই তাকে গ্রেফতার করা হবে। তিনি কোনো সম্বর্ধনায় যাবেন না, কোনো নেতাকর্মী এসে তাকে অভ্যর্থনা জানাবে না, পুলিশ তাকে অভ্যর্থনা জানাবে, পুলিশ তাকে গ্রেফতার করে ভ্যানে তুলে কারাগারে নিয়ে যাবে, এটা সবাই জানে। তাহলে এটা প্রত্যাবর্তন না প্রত্যার্পণ, তাতে এই শব্দগুলোর মধ্যে নিয়ে আপনি এত পড়ে আছেন কেন? তার মানে আপনার মধ্যে কোনো আম, আমি কি বলবো, মানে ব্যাড ইন্টেনশন আছে। এটা আপনি চান না শেখ হাসিনা আসলেই ফিরে এসে কাঠগড়ায় দাঁড়াক। আপনি যদি সেটা চেতেন, তাহলে প্রত্যার্পণের যে দীর্ঘ প্রক্রিয়া, এটা তো একদিনে হয় না। প্রত্যার্পণ একটা দীর্ঘ আইনগত প্রক্রিয়া। সেই প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন কেন আপনি? শেখ হাসিনা যদি 4 মাসের মধ্যেই ফেরে, তাহলে আপনি কেন একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকবেন যেটা হয়তো শেষ করতে 2 বছর লেগে যেতে পারে, এবং 2 বছর পরে হয়তো ভারত সরকার বলবে যে না, আমরা ঠিক করেছি যে কোনো আমাদের অতিথি তিনি, তাকে আমরা ওই মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দেব না। তো 2 বছর পরে যদি ভারত সরকার সেই সিদ্ধান্ত নেয়, আপনি কি করবেন? তাহলে আপনি আসলে চান না, আপনি কি আসলেই চান না যে শেখ হাসিনা ফিরে এসে কাঠগড়ায় দাঁড়াক? যদি চান তাহলে আপনি এইটা নিয়ে করবেন কেন? এবং এই একটা ইস্যুতে আপনি ভারতের সাথে সম্পর্ক একেবারে জিম্মি করে দিয়েছেন। ভারত এটার সাথে জিম্মি করেনি। ভারত বলছে যে এই ইস্যু রেখেই আমাদের নানান বিষয়ে সম্পর্ক করা দরকার, এবং এটা ঠিকই। বাংলাদেশেরও সেটা বলা উচিত যে হ্যাঁ, শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন, আমরা সেটা ভালো চোখে দেখছি না, কিন্তু আমাদের আরো অনেক স্বার্থ আছে যেটা আমাদের জনগণের জন্য, দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেগুলাকে আমরা শেখ হাসিনার জন্য জিম্মি করে রাখতে পারি না। সো আমরা ওইগুলা আহ, সমাধান করার জন্য এগোতে পারি, কারণ এটাই তো হচ্ছে কূটনীতি। আপনি তো একটা ইস্যু নিয়ে আটকে যাবেন না। আপনার কূটনীতি হবে যে ওই দেশের সাথে কত সম্পর্ক, মানে কত বিষয় আছে। এমনকি আমেরিকানরাও, মানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনও যেটা প্রায় মানে বলে থাকে যে রাশিয়ার সাথে আমাদের একটা বৈরিতা আছে, শত্রুতাও বলতে পারেন, কিন্তু রাশিয়ার সাথে অনেক ইস্যু আছে যেখানে আমাদের সহযোগিতা প্রয়োজন। কাজে ওইসব এলাকায় আমরা সহযোগিতা করবই। তো আমেরিকা যদি রাশিয়ার সাথে আলোচনা করতে পারে, আমেরিকা যদি চীনের সাথে, যেই চীনকে তারা তাদের জাতীয় নিরাপত্তা বিশ্লেষণে একটা হুমকি হিসেবে চিহ্নিত করে, সেই চীনের সাথে যদি তারা সম্পর্ক করতে পারে, প্রেসিডেন্ট ট্রাম্প চীন সফর করে আসলেন, শি জিনপিংয়ের সাথে বৈঠক করতে পারেন, তাহলে ভারত বাংলাদেশ সম্পর্ক একটা শেখ হাসিনা ইস্যুতে কেন আটকে থাকবে? আনলেস আপনি, অর্থাৎ ঢাকায় যারা নীতি নির্ধারক, তারা মনে করছেন যে এই একটা অজুহাত আমরা পেয়েছি যাতে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হয় না হয়। হ্যাঁ, আমার আর ভারতে যাওয়া দরকার নেই, কারণ এই একটা ইস্যু পেয়ে গেছি। আমি বলবো যে তাকে প্রত্যার্পণ না করলে আমি যাব না। কিন্তু আপনি জানেন যে তিনি ডিসেম্বরে ফিরতে চান, আপনি সেদিকে যাচ্ছেন না। আপনার তাহলে উদ্দেশ্যটা কি? সো মানে এটাকে আমি একেবারেই কূটনীতি বলতে রাজি না, ভারতের সাথে যেটা হচ্ছে।
আপনি যুক্তরাষ্ট্রের উদাহরণ দেন, যুক্তরাষ্ট্র চীনের, তার চেয়ে আমাদের কাছাকাছি আরো যে উদাহরণটি ভারত চীন, তো চিরবৈরী সম্পর্ক বলা যেতে পারে। হুম। তারা তো ব্রিক্স গঠন করেছে। যুক্তরাষ্ট্রের সাথে অন্য যেই উন্নত রাষ্ট্রগুলো যে জোট, অর্থনৈতিক জোট, তাদের বিকল্প জোট হচ্ছে ব্রিক্স কে মনে করা হচ্ছে। সেই ব্রিক্সে তো ভারত এবং চীন রয়েছে। হুম। তাহলে তারা যদি এইসব ইস্যুতে এগিয়ে যায়, চিরবৈরী সম্পর্কের ক্ষেত্রেও আহ আমরা এক ইস্যুতেই আটকে আছি। যাই হোক, আমার প্রশ্ন হচ্ছে যে আহ এই যে কূটনীতির পরিচয় দিচ্ছি আমরা ভারতের ক্ষেত্রে, আপনি যেটা বলছেন যেটি একেবারেই অগ্রহণযোগ্য, এর রিয়াকশনটা কি হতে পারে? রিয়াকশন কোথায়, ঢাকায় না মানে বাংলাদেশে না ভারতে? ভারত বাংলাদেশের ক্ষেত্রে মানে, অথবা ভারত কি ধরনের রিয়াকশন শো করতে পারে, সেটি সুদূর ভবিষ্যতে হোক, অদূর ভবিষ্যতে হোক, সময় নিয়ে হোক, অথবা তাৎক্ষণিক হোক? এখন ব্যাপারটা হচ্ছে যে ভারত বাংলাদেশের সাথে আবার সুসম্পর্ক করার জন্য আগ্রহী, এবং ভারত তাদের আগ্রহ দেখাচ্ছে সেই আপনার ফেব্রুয়ারি মাস থেকে, ইলেকশনের পর থেকেই তাদের সেই আগ্রহটা কিন্তু একেবারে পরিষ্কার। তারা এই ফেব্রুয়ারি মাসেই তারেক রহমানকে আমন্ত্রণ জানালো দ্বিপাক্ষিক সফরের জন্য, যেটা বাংলাদেশ সরকার গ্রহণ করেনি। কিন্তু তারপরে কিন্তু ভারত ওই গোস্বা করে ঠিক আছে তাহলে আমি আর কথা বলবো না, সেটা করেনি। ভারত চেষ্টা করে গেছে, তারা একটা রাজনীতিককে হাইকমিশনার করে পাঠিয়েছে ঢাকায়, কারণ রাজনীতিক অন্যভাবে কথা বলতে পারেন, অন্যভাবে তার মানে বক্তব্য তুলে ধরতে পারেন, এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে তার যে যোগাযোগ আছে, কোনো কূটনীতিকে সেই ধরনের যোগাযোগ থাকবে না। যেরকম তিনি তারেক রহমানের সাথে বৈঠকের পরপরই দিল্লিতে গিয়ে নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন, কোনো কূটনীতিকের কিন্তু সেই অ্যাক্সেসটা থাকবে না। সেজন্য তো দীনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানো হয়েছে। এটা ছিল ভারতের একটা আগ্রহ, আরেকটা লক্ষণ যে তারা বাংলাদেশের সাথে সম্পর্কটা উন্নয়ন করতে চায়। এবং পরে আমরা দেখলাম যে আবার এই মানে তাকে ব্রিক্সে আমন্ত্রণ জানানো হলো, সেখানে বাংলাদেশ গোস্বা করে বললো যে ও এটা তারেক রহমানকে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে না। তো এই গোস্বার কাটানোর জন্য ভারত আবার তারেক রহমানকে দ্বিপাক্ষিক সফরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানালেন। কাজে ভারতের দিক থেকে বারবার একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু বাংলাদেশ পড়ে আছে সেই একটা ইস্যু নিয়ে, শেখ হাসিনা। এবং শেখ হাসিনা যেই 5ই আগস্টের যেই ভাষণ বলতে পারেন, সেই ভাষণের পর যে সম্পর্কে একটা তিক্ততা সৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল যে সেই তিক্ততাটা দূর হয়ে যাচ্ছে, কারণ তারপর পরেই দীনেশ ত্রিবেদীর সাথে তারেক রহমানের মিটিং হলো, রয়ের প্রধান ঢাকায় আসলেন, একটা ঝটিকা সফর করে গেলেন, এবং শোনা যাচ্ছিল যে 24 ঘন্টার মধ্যে দৃশ্যপট পাল্টে গেছে, এবং তারেক রহমান কিভাবে যাবে, কখন যাবে, এইটা নিয়ে হচ্ছিল আলোচনা। হুট করে পররাষ্ট্র মন্ত্রণালয় এই একটা স্টেটমেন্ট দিয়ে বসলো যে না, এই শেখ হাসিনার প্রত্যর্পণ আর ওসমান হাদির হত্যাকারীদের প্রত্যর্পণ ছাড়া আমরা মানে পরিবেশ ঠিক হবে না, এবং পরিবেশ ঠিক এরকম ঠিক না হলে আমরা যাব না। তার মানে এই দীনেশ ত্রিবেদীর মিটিং এর পর যে ইতিবাচক একটা মানে পরিবেশ সৃষ্টি হয়েছিল, সেটা থেকে কয়েকদিনের মধ্যে সেটা পাল্টে গেছে। এই পাল্টে গেছে কি কারণে, কি হয়েছে এই কয়েকদিনে? কিছুই হয়নি, কোনো পরিবর্তনই হয়নি, বরঞ্চ ভারতের দিক থেকে কোনো নেতিবাচক কথা বলা হয়নি বা কিছু বলা হয়নি। তাহলে হঠাৎ করে কি পরিবর্তন হলো? আমার ব্যক্তিগত মনে হয় যে এই বাংলাদেশের সরকারের ভেতরে একটা অংশ এবং বাইরে জামাত ইসলামী, এনসিপি, এদের চাপ আমার মনে হয় তারেক রহমান ম্যানেজ করতে পারেননি। আমার মনে হয় তারেক রহমানের মানে ইচ্ছা ছিল ভারতে গিয়ে সম্পর্কটা একটা নতুন করে স্থাপন করার, কিন্তু আমার মনে হয় যে তার দলের ভেতরে এবং দলের বাইরে যে যে চাপ, সে চাপটা এরকম যে তিনি এই মুহূর্তে সেটাকে মানে সেটাকে সামাল দিতে পারেননি। কারণ তিনি হয়তো মনে করেছেন যে তিনি এখন গেলে তাকে একজন মানে ওই যে ভারতের দালাল বা ভারতের সাথে আঘাত করছেন, হ্যান ত্যান ইত্যাদি, যেটা নির্বাচনের আগে বলা হয়েছিল যে তিনি ভারতের অনুমতি নিয়ে তাদের সাথে আঘাত করে ক্ষমতায় এসছেন। তো সেই কথা আবার মানে আবার বলা হতো। তো তিনি হয়তো এই ঝামেলাটা বা এই ঝুঁকিটা নিতে চাননি, সেজন্যই তিনি এখন রাস্তা খুঁজছেন যে কিভাবে আমি না যাই, এবং না যাওয়ার একটা অজুহাত যে ও আচ্ছা হাসিনা আছেন, এবং এটা মানে আমি বলবো যে বাংলাদেশের জন্য এটা একটা প্রবলেম হবে, কারণ বাংলাদেশের জন্য ভারতের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। ভারতের জন্য যে প্রবলেমটা হচ্ছে, ভারত জানে যে বাংলাদেশ
সাথে যদি তারা সম্পর্ক পুনঃস্থাপন না করতে পারে, একটা ভালো সম্পর্ক, তাহলে সেখানে পাকিস্তান এবং চীনের আহ, প্রভাবের রাস্তাটা আরো প্রশস্ত হয়ে যাবে। এবং পাকিস্তানের প্রভাবটা, চীনের প্রভাবটা যেরকম অনেকটা মানে বাংলাদেশের জন্য ইতিবাচক হবে, কারণ এটা অর্থনৈতিক ব্যাপার, কিন্তু পাকিস্তানের প্রভাবটা তো অর্থনৈতিক হবে না, পাকিস্তানের দেওয়ার কিছু নাই বাংলাদেশকে। কিন্তু পাকিস্তানের প্রভাবটা হবে নেতিবাচক, কারণ তাদের পুরোটা হবে ভারতকে কিভাবে কোণঠাসা করা যায় এই দিক থেকে। তখন একটা একটা বৈরী সম্পর্কটা আরো বৈরী হয়ে যাবে, এবং বাংলাদেশের সাথে ভারতের তিক্ত মানে সম্পর্কটা তিক্ত থেকে আরো তিক্ত